আজকের গল্পটা ম্যারিল্যান্ডের লরেল শহরের একটা শান্ত শহর, কিন্তু সেখানে ঘটেছিল এক ভয়ঙ্কর অপরাধ। এই কেসটা এতটাই অদ্ভুত ছিল যে পাকা তদন্তকারীরাও ধাঁধায় পড়ে গিয়েছিলেন, কারণ এর একমাত্র সাক্ষী ছিল, কিন্তু সে ছিল একদম নীরব। ভাবুন একবার, এই কথাগুলো বলছেন একজন নার্স, যিনি রোজকার মতো তার কাজে এসেছেন, আর তার এই একটা মাত্র বাক্যই একটা শান্ত সকালকে চিরদিনের মতো দুঃস্বপ্নে বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই তিনটা লাইনই আসলে পুরো কেসটার সারমর্ম। একটা বেডরুমে দুটো লাশ পাওয়া যায়, কিন্তু সেই ঘরে আরও একজন ছিল যে বেঁচে গিয়েছিল। সমস্যাটা হলো, সে একমাত্র প্রত্যক্ষদর্শী একটা কথাও বলতে পারত না। 2রা মে 2013 সকাল 8:30 একজন হোম নার্স প্রতিদিনের মতোই টিনা আর জেমসের বাড়িতে আসেন, কিন্তু আজ যেন সবকিছু অন্যরকম। দরজায় বারবার নক করে যখন ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন তার খটকা লাগলো। শেষমেশ বাড়ির পেছনের দরজাটা খোলা পেয়ে তিনি ভেতরে ঢোকেন, আর যা দেখেন তার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছালো, তারা দেখল মাস্টার বেডরুমের দরজাটা যেন লাথি মেরে ভাঙা হয়েছে। ভেতরে টিনা আর জিমসের রক্তাক্ত দেহ, আর পুরো ঘরটা লণ্ডভণ্ড। দেখেই বোঝা যাচ্ছিল যে প্রচণ্ড ধস্তাধস্তি হয়েছে। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, শোবার ঘরে পাওয়া গিয়েছিল রান্নাঘরের 2টো প্যান আর একটা ভারী ব্যাটারি। মানে হাতের কাছে যা পেয়েছে তাই দিয়েই সম্ভবত আক্রমণ করা হয়েছে। এই কেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু অন্য জায়গায় ছিল। ঘরের ভেতরে এমন একজন ছিল যে এই দুটো নৃশংস খুন নিজের চোখে দেখেছে, কিন্তু তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া এক কথায় অসম্ভব ছিল। ইনি হলেন টিনার 26 বছর বয়সী মেয়ে জ্যাসমিন। তিনি সেরেব্রাল পলসি স্টেজ 3-তে আক্রান্ত ছিলেন, যা এই রোগের সবচাইতে গুরুতর পর্যায়। এর মানে হলো, জ্যাসমিন নড়াচড়া করতে পারতেন না, কথা বলতে পারতেন না, এমনকি তার চারপাশে ঠিক কী ঘটছে সেটাও হয়তো পুরোপুরি বুঝতে পারতেন না। পুলিশ তাকে অক্ষত অবস্থায় খুঁজে পায়, আর এটাই ছিল পুলিশের সামনে সবচাইতে বড় প্রশ্ন। ভাবুন তো, আপনার কাছে একজন প্রত্যক্ষদর্শী আছে যে খুনিকে দেখেছে, কিন্তু তার মুখ থেকে একটা শব্দও বের করার উপায় নেই। কি করবেন তখন? কিভাবে এই রহস্যের সমাধান হবে? যেহেতু জ্যাসমিনের কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা ছিল না, তাই পুলিশকে মনোযোগ দিতে হলো ঘটনাস্থলে পড়ে থাকা প্রমাণের দিকে। আর খুনি নিজের অজান্তেই কিছু খুব গুরুত্বপূর্ণ সূত্র পেছনে ফেলে গিয়েছিল। পুলিশের প্রথম থেকেই মনে হচ্ছিল, খুনি নিশ্চয়ই এমন কেউ যাকে টিনা আর জেমস চিনত, কারণ বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন ছিল না, আবার ডাকাতিরও কোনো প্রমাণ মেলেনি। আক্রমণের ধরন দেখে মনে হচ্ছিল এর পেছনে কোনো ব্যক্তিগত বা তীব্র রাগ কাজ করেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, খুনি সম্ভবত জানত যে জ্যাসমিন কথা বলতে পারবে না, তাই তাকে সাক্ষী হিসেবে রেখে যাওয়াটা সে নিরাপদ মনে করেছিল। তদন্ত করতে গিয়ে রান্নাঘরের ময়লার বিনে এমন একটা জিনিস পাওয়া গেল, যা দেখতে খুব সাধারণ হলেও আসলে ছিল অসাধারণ গুরুত্বপূর্ণ। সেখানে 4টে খালি বিয়ারের ক্যান পড়েছিল। মনে হচ্ছে খুনের কিছুক্ষণ আগেই কেউ এখানে বসে আড্ডা দিচ্ছিল। যখন ক্যানগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো, তখন একটা বড় ব্রেক থ্রু এলো। সেখানে ডিএনএ পাওয়া গেল 3 জনের, একটা টিনার, একটা জেমসের, আর তৃতীয়টা ছিল এক অজানা ব্যক্তির। এই তৃতীয় ডিএনএ প্রোফাইলটাই সম্ভবত খুনির। পুলিশ এখন মোটামুটি নিশ্চিত যে তারা খুনির ডিএনএ পেয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো, কে এই লোক? যে কোনো খুনের তদন্তে যা হয়, পুলিশের প্রথম সন্দেহটা গিয়ে পড়ে পরিবারের খুব কাছের মানুষদের ওপর। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। পুলিশের প্রথম সন্দেহভাজন ব্যক্তি ছিল টিনার প্রাক্তন স্বামী, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় প্রাক্তন স্বামী একটা নিশ্ছিদ্র অজুহাত দিল। সে বলল, ঘটনার রাতে সে তার বাড়িতেই ছিল এবং তার রুমমেট থার্স্টন রাত 11:30টার দিকে তাকে ঘুমন্ত অবস্থায় দেখেছে। থার্স্টনও এই কথা সমর্থন করল, ফলে প্রাক্তন স্বামীর ওপর থেকে পুলিশের সন্দেহ সরে গেল। আর এখানেই কেসটা যেন একটা দেয়ালে ধাক্কা খেল। একমাত্র সন্দেহভাজনেরও একটা পাকা অজুহাত আছে। পুলিশের হাতে খুনির ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট সবই আছে, কিন্তু কার সাথে মেলাবে? কোনো সন্দেহভাজন না থাকায় মামলাটা প্রায় থেমেই গেল। যখন মনে হচ্ছিল এই কেসের আর কোনো কিনারা হবে না, ঠিক তখনই তদন্তে একটা নতুন মোড় এলো।
পুলিশ নতুন করে আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করলো, আর সেখানেই বেরিয়ে এলো একটা গুরুত্বপূর্ণ তথ্য। একজন প্রতিবেশী হঠাৎ মনে করে বললেন যে খুনের রাতে তিনি টিনার বাড়ির সামনে একটা সাদা এসইউভি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। এই গাড়িটা তিনি আগে কখনোই এলাকায় দেখেননি। এই ছোট্ট তথ্যটাই তদন্তকারীদের একটা নতুন দিশা দেখালো। প্রাক্তন স্বামীর অজুহাতটা খাতায় কলমে রেকর্ড করার জন্য পুলিশ তার রুমমেট থার্স্টনকে থানায় ডেকে পাঠায়। এটা ছিল একটা রুটিন কাজ, একেবারে নিয়মমাফিক জিজ্ঞাসাবাদ। কিন্তু এই রুটিন জিজ্ঞাসাবাদই যে পুরো কেসটা ঘুরিয়ে দেবে তা কে জানত। একজন ডিটেকটিভ যখন খুব স্বাভাবিকভাবে থার্স্টনকে তার ডিএনএ স্যাম্পল দিতে বললেন, ঠিক তখনই তার হাবভাব একদম বদলে গেল। সে প্রচণ্ড ঘামতে শুরু করলো, বলতে লাগলো আইনজীবী ছাড়া সে কোনো নমুনা দেবে না। এমনকি নিজের ডিএনএ ঢাকার জন্য সেই যে বোতলে জল খেয়েছিল আর যে সিগারেটের বাটটা ফেলেছিল সেটাও পকেটে ভরে নিল। থার্স্টনের এই অদ্ভুত আচরণ পুলিশের সন্দেহ বাড়িয়ে দিল। তারা তার পুরনো একটা ডাকাতির কেসের ফাইল থেকে তার আঙুলের ছাপ বের করলো, আর যখন সেই ছাপটা ক্রাইম সিনে পাওয়া বিয়ারের ক্যানের ছাপের সাথে মেলানো হলো, তখন সব পরিষ্কার হয়ে গেল। ছাপটা হুবহু মিলে গেছে। থার্স্টন যে দাবি করেছিল সে ওই বাড়িতে কোনোদিন যায়নি, সেটা ছিল ডাহা মিথ্যা। ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্টের মতো অকাট্য প্রমাণের সামনে থার্স্টনের আর কিছুই বলার ছিল না। তাকে গ্রেফতার করা হলো। খুনি তো ধরা পড়ল, কিন্তু এই কেসের কিছু প্রশ্ন হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে। আদালতে থার্স্টন দোষী সাব্যস্ত হয়। শাস্তি টিনা আর জেমসের খুনের জন্য 2 যাবজ্জীবন কারাদণ্ড। মানে জীবনের বাকি সময়টা তাকে জেলেই কাটাতে হবে। পুলিশ আর প্রসিকিউশনের ধারণা, ঘটনার রাতে থার্স্টন মাতাল অবস্থায় টিনার দিকে এগোতে চেয়েছিল, আর টিনা তাকে বাধা দেওয়ায় রাগের মাথায় সে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটায়। কিন্তু থার্স্টন কোনোদিনও নিজের মুখে কিছু স্বীকার করেনি, তাই আসল উদ্দেশ্যটা কী ছিল তা অজানাই থেকে গেছে। খুনি সাজা পেয়েছে, ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, সেই রাতে ওই বেডরুমের বন্ধ দরজার পিছনে ঠিক কী হয়েছিল? সেই সত্যিটা হয়তো ভুক্তভোগীদের সাথেই চলে গেছে, আর খুনির নীরবতার আড়ালে চিরদিনের জন্য চাপা পড়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন।